ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল করতেছি আমরা মেডিকো ব্রাঞ্চের। দেখো এখানে বলছে নিচের কোনটি ভেক্টর রাশির যোগের সংযোজন সূত্র। তাহলে সংযোজন সূত্র তাহলে পি প্লাস কিউ, যদি আমরা সি নাম্বার অপশনটার দিকে তাকাই, পি প্লাস কিউ প্লাস আর, আরটা আলাদা হিসেবে দেওয়া আছে, এখানে এরা পিটাকে পরবর্তীতে আলাদা করে কিউ প্লাস আর করছে, এটাই হচ্ছে একটা সংযোজন সূত্র। তারপর এখানে বলছে ফোটন কণার, আচ্ছা আমরা সিরিয়াল ওয়াইজ আসছি না, দুই দিকে আছে তো আমরা সবগুলোই করবো, সমস্যা নেই। এখানে বলছে ফোটন কণার জন্য কোনটা দায়ী, ফোটন কণার জন্য হচ্ছে তড়িৎচুম্বকীয় বল দায়ী। সর্বাধিক যে বেগ পর্যন্ত কোনো তরলের প্রবাহ ধারারেখা প্রবাহ বজায় রাখে সেটাকে কি বলা হয় থাকে, এটাকে বলা হয় থাকে সর্বাধিক, যেটা সেটা হচ্ছে সংকট বেগ। সংকট কোণ যেমন ছিল 90 ডিগ্রি অপেক্ষা কম, তেমন এটা সর্বাধিক যেটা সেটা হচ্ছে সংকট বেগ। তারপর বলতেছে যে সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য নয় কোনটি, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ শূন্য। আমরা জানি কৌণিক ত্বরণ শূন্য, তার মানে তো কেন্দ্রমুখী ত্বরণ শূন্য হবে না। তারপর হচ্ছে নিক্ষেপণ বেগ কত হলে পাল্লা সর্বাধিক হবে। আচ্ছা, মানে কত বেগে নিক্ষেপ করলে পাল্লাটা সর্বাধিক হবে, এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি। কারণ আমরা জানি যখন আমরা পাল্লা বের করি আর ইকুয়াল টু স্কোয়ার সাইন টস আলফা বাই জি, তাহলে সাইনের যেহেতু সূত্র, তাহলে সর্বাধিক হওয়ার জন্য কি করতে হবে, মানে সর্বনিম্ন হওয়ার জন্য কি করতে হবে, সাইন 0 ডিগ্রির মান কত হয়ে থাকে, সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে আমাদের 0 হবে। তারপরে বলতেছে টর্ক এর একক। আচ্ছা, টর্কের একক যদি আমরা বের করি, আমরা লিখি আর ইকুয়াল টু, না সরি, টাউ ইকুয়াল টু, কি লিখতেছি আমি, এই যে টাউ ইকুয়াল টু হচ্ছে আর গুণন এফ। তাহলে আর এর একক কি, আর গুণন এফ, তাহলে এফ এর একক হচ্ছে নিউটন, আর এর একক হচ্ছে তোমার মিটার, তাহলে হচ্ছে নিউটন মিটার, পার মিটার না কিন্তু। আচ্ছা, ইয়াটা ডিস্টার্ব করতেছে, আমরা ডিরেক্ট কত নাম্বার যাবো এখন, টর্ক হইল আমাদের। এখন বলতেছে দেখো যে 980 নিউটন ওজনের একটি বস্তুকে 1 মিটার ত্বরণ দিতে হলে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 100 নিউটন। এটা আমরা কেমনে বের করব, চলো দেখা যাক। এখানে বলছে 980 নিউটন ওজনের একটা বস্তুকে 1 মিটার ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি, এম এ। তাহলে আমাদের বের করতে হবে কি কত বল প্রয়োগ করতে হবে, তাহলে 980 নিউটন দেওয়া আছে, তাহলে এখান থেকে কি বের করতে হবে, তাহলে 980 নিউটন মানে কি ওজন, তাহলে এম জি ইকুয়াল টু হচ্ছে 980। তাহলে আমরা এখান থেকে ভর বের করতে নিতে হবে, কারণ আমাদের এখানে ভর লাগবে, এই যে এখানে ভর লাগবে, তাহলে আমাদের কি লাগবে, এম বের করে নিতে হবে। কাজ করতেছে না কেন, এই যে এম বের করতে হবে, তাহলে এম হবে কত, তাহলে 980 ভাগ 9.8, তাহলে এটা যদি ভাগ দেওয়া যায় তাহলে কত হয়, তাহলে আমাদের দেখো উম, এটা আমরা কেমনে করতে পারি, তোমাদের 2 থেকে 10 দিয়ে গুণ করো, তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে 9800 উপরে, আর নিচে হচ্ছে কত 9800, আর নিচে হচ্ছে 98, তাহলে 98 দিয়ে যদি কাটো তুমি তাহলে হচ্ছে তোমার 100, মানে মোট কথা ভর আসতেছে এম ইকুয়াল টু 100। তাহলে আমাদের বের করতে হবে কি, তাহলে 100 মাল্টিপল গুণ করলে কত হবে, এই যে তোমার এম এ 2 মিটার ত্বরণ সৃষ্টি করতে বলছে, 2 মিটার না 1 মিটার, এই যে 1 মিটার ত্বরণ সৃষ্টি করতে বলতেছে, তাহলে 1, তাহলে 100 গুণন 1, এই যে তোমাদের 100 বের হয়ে গেছে। আচ্ছা আমরা এটা মিশাই দিই একটু। হুম। পরবর্তীতে দেখি কি বলছে, যে স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করা যায় কিভাবে, মানে স্কেলারকে ভেক্টর করবা তুমি, তাহলে ভেক্টর করতে গেলে ক্রস গুণন লাগে আমাদের, ঠিক আছে, ওটা দেওয়া যাবে। আবার দেখি ডট গুণন, সরি ভাই আমি বললাম ঠিক আছে কিন্তু না, কারণ স্কেলার, যে স্কেলারের ক্ষেত্রে তো ক্রস হবে না, যদি তোমার মানে ভেক্টর থেকে স্কেলার করতা তখন তুমি ক্রস ব্যবহার করতে পারতা, বা ডট থেকে গুণন থেকে, মানে ডট থেকে ডট গুণন ক্রস গুণনের ক্ষেত্রে তুমি যদি ভেক্টর দেওয়া থাকে তখন স্কেলার করতে পারবা, কিন্তু এখানে বলছে, দাও দেখাচ্ছি, এখানে বলতেছে যে স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর করবো তুমি, তাহলে গ্রেডিয়েন্ট লাগবে, আর যখন ভেক্টর রাশিকে স্কেলার করবা তখন ডাইভারজেন্স। এই যে এখানে আমাদের অতিরিক্ত অংশটা দিয়ে দিছে, এটা দেখে নিবা।
এখানে বলছে যে দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে কি বলা হয় থাকে, এটাকে বলা আপেক্ষিক গতি। একটার সাপেক্ষে আরেকটাকে কি বলা হয় থাকে, তোমার আপেক্ষিক গতি বলা হয় থাকে। এখানে বলতেছে 2 নিউটন বল কোনো নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটির বলের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেলে কাজের পরিমাণ কত। আচ্ছা, আমরা যদি কাজের পরিমাণটা হিসাব করি, কাজ সমান কি আমরা জানি, W=Fs। তাহলে এখানে 2 নিউটন বল দিছে, আর কি লাগবে, এস লাগবে। এটা কি দিছে, এই যে 5 মিটার দূরে, ঠিক আছে। এখন যদি তোমার কোণ দেওয়া থাকে, আমরা জানি W=Fs cos থিটা, সূত্র মনে রাখতে হবে, Fs cos থিটা। তাহলে এই যে cos থিটার মান এখানে কত হবে, লেখাগুলো এমন হচ্ছে কেন বুঝতেছি না ভাই। আচ্ছা, একটু তোমরা কষ্ট করে দেখে নাও। আমরা জানি এফএস এর মান কত হবে, এখানে দেখো 5 আর 2 নিউটন বল, মানে 2 নিউটন বল আর এখানে 5, আর কি লাগতেছে আমাদের, তোমার cos থিটা। cos থিটার মান কত হবে, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এই দুই কাটা, তাহলে আমাদের থাকে 5, এই যে 5 বের হয়ে গেছে। তাহলে আমরা পরেরটা দেখি। 5 একক ও 6 একক মানে দুটি ভেক্টরকে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল ভেক্টর দুটির ডট গুণফল কত হবে। তাহলে ভেক্টর দুটির ডট গুণফল চাইছে আমাদের, ক্রস চাইনি। তাহলে আমরা ডট গুণফলের সূত্র জানি, করি। তাহলে দুইটা ভেক্টর, আমরা দুইটাকে এবি যদি কল্পনা করি, দেখো এবি, এবি ইকুয়াল টু কি হবে, এবি কস থিতা। তাহলে এবি ইকুয়াল টু এবি কস থিতা। তাহলে 5 6 30, 30 কস থিতার মান কত হবে, কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে কত হচ্ছে, 15 হচ্ছে, বের হয়ে গেছে, এই যে 15। তারপরে দেখো, সরলসন্ধিত গতিসম্পন্ন বস্তার মানে অবকলনীয় সমীকরণটা দেওয়া আছে আমাদের, আমাদের কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে কৌণিক কম্পাঙ্ক কেমনে বের করবো দেখা যাক। আমাদের এই যেখানে দেওয়া আছে এটা, তাহলে এইখান থেকে আমাদেরকে এটা ভাঙাতে হবে। যে দেখো, এই যে তোমার ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, সামনে একটা সংখ্যা আছে 9, তারপরে কি আছে প্লাস 144 এক্স ইকুয়াল টু 0, এইটা দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 9টা দ্বারা ভাগ করে দিতে হবে উভয় পার্শ্বকে। তাহলে এইটা যদি এখানে 9 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কিছু থাকতেছে না, শুধুমাত্র এইটা থাকতেছে। আবার এখানে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে কত থাকতেছে, তোমার 9 একে 9, 9 7 16 না, 9 5 14, 54, 6 লং 54, তাহলে 16 থাকতেছে তোমার। 16 কি, 16, হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমাদের এই মানটা হচ্ছে কত, তোমাদের 16 এক্স। তার মানে এটা বাদ, এটাও বাদ, তাহলে এখানে তোমার থাকতেছে শুধু 16 এই মানটা। তাহলে এই যে এই মানটা আছে, এই যে এই মানটা, এইটাই তোমাদের, এটা তো চলে গেছে এখানে, এটা তো এইটা নাই 9/9, কিন্তু এইখানে যে মানটা থাকলো 16 এক্স, এইটাই হচ্ছে ওমেগার মান, মানে কৌণিক কম্পাঙ্কের মান। তো আমরা এখন কৌণিক কম্পাঙ্কের মানটা দেখব। 16 এক্স দেখছি কিন্তু আমরা। তাহলে এই যে ওমেগা, এই যে ওমেগা ইকুয়াল টু 16, তোমরা এই যে মূল মানটা নিবা। তাহলে সরি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 16, কৌণিক কম্পাঙ্ক। এই যে এইটা একটা, তোমাদের যদি সূত্রটা জানতে চাও তাহলে এটা ফর্মুলাটা বুঝতে হবে যে আমরা ওমেগা স্কোয়ার কেন নিলাম। কারণ এটা হচ্ছে ফর্মুলাটা, মানে এই যে 144 এক্স এর সাথে যে অংশটা থাকে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ডিরেক্ট শর্টকাট মনে রাখবা। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, এই যে 9 দিয়ে ভাগ করার পর হলো তোমার 16, মানে এক্স এর সাথে যে মূল মানটা থাকে সেটাই হচ্ছে ওমেগা স্কোয়ার। তুমি এই ব্যবকলনীয় সমীকরণ সূত্রের সাহায্যে তুমি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওই মানটা বের করে নেবা। 144 নেওয়া যাবে না কেন, কারণ সামনে 9 আছে, এই জন্য ভাগ করে দিয়ে যে মানটা পাওয়া যাবে 16 সেটা নিতে হবে। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে, ওমেগা ইকুয়াল টু 4। আচ্ছা, আমরা পরে দেখি। এখানে বলতেছে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সেটাকে কি বলে থাকে, ইম্পালসিভ ফোর্স বলা হয় থাকে, এটাকে মানে ঘাত বল বলা হয় থাকে। তোমাদের এই যে নিচে দিয়ে দিছে মনে হয়, দেখো এই যে বলতেছে এটা ঘাত বল। তারপর বলতেছে দুটি ভেক্টরের ডট গুণফলের ক্ষেত্রে ভেক্টর রাশির দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোনটির গুণফলের সমান। আচ্ছা, আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে কি, ডাব্লিউ ইকুয়াল টু এবি ইকুয়াল টু এবি কস থিতা, সেটা বলছে। তাহলে দেখো কস থিতা মুখে চলে আসলো, তাহলে এটা কত হবে, তোমার কস হবে। এখানে বলছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে কি বলা থাকে, বেগ। তাহলে দেখো সরণের হার, আমরা যদি একটু জিনিসটা দেখি, যে সরণের হার বলতে কি, হার বলতে সময়,
তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে সরি ভি সমান ইউ প্লাস, এই সমীকরণ লাগবে না, আমাদের লাগবে কি যে সরণের হার, মানে হচ্ছে কি সরণ কতটুকু সরে গেছে, এই যে এস বাই টি। তাহলে আমরা এই সমীকরণটা কি জানি দেখো তো, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, তাহলে সরণের হার বলতেছে, তাহলে এই যে এস বাই টি হয়ে গেছে, এস বাই টি হয়ে গেছে, তাহলে কি থাকলো বেগ থাকলো, এই যে বেগ, এইভাবে ওরা বেগ বের করছে। তারপর হচ্ছে দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেক নেমে আসলে মহাকর্ষ বল কি হবে, 4 গুণ বাড়বে। এখন এটা কেমনে দেখবো, দেখো আমরা পুরো ম্যাথটা না করেও একটা মানে ওই যে সম্পর্কটা মনে রাখতে পারি যে দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে, দূরত্ব বলতে আর, দূরত্ব বলতে আর, তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষ বল কি হবে, মানে মহাকর্ষ বল চাইছে আবার আর এর সাথে একটা সম্পর্ক করছে, তাহলে কি করতে হবে, আমরা জানি এফ সমানুপাতিক এই যে জি m1 m2 ভাগ আর স্কয়ার না, তার মানে হচ্ছে এফ সমানুপাতিক 1/আর স্কয়ার। এখন আমরা কি দেখি, এটা আর স্কয়ার দিলাম, বলছে দেখো যে দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেকে নেমে আসলে, দূরত্বটা যদি অর্ধেক করে বলতেছে, এই যে হাফের উপর যদি স্কয়ার দেয় তাহলে কত হয়, 1/4 হবে, মহাকর্ষ বল কত হবে, 1/4 হবে না, হ্যাঁ মানে 1/4 হবে মানে 4 গুণ কমে যাবে, অংশ হওয়া মানে কমে যাওয়া। তারপরে দেখি উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে পৃথিবীতে কোন পথে ছেড়ে চলে যাবে, এটা হবে তোমার পরাবৃত্ত, মানে যখন উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের থেকে বেশি হবে তখন সেটা পরাবৃত্তকার পথে চলে যাবে। এই যে আরেকটা অতিরিক্ত তথ্য দিয়ে রাখছে, যখন উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে, ও এইটাই দিছে, লিখে দিছে ওরা ওইটাই। ন্যূনতম যে নির্দিষ্ট ভারের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায় তাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভঞ্জক ভার, সি নাম্বার। তারপরে বলছে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকে কি বলা হয়, এটা হচ্ছে শিশিরাঙ্ক, মানে ওই স্থানটা ওই সময় ওই বায়ু দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, এই জায়গাটা ওই স্থানটা ওই সময় ওই জায়গা দ্বারা সম্পৃক্ত হয়ে যায় একদম বায়ুটা, সেটাকে বলা হয় শিশিরাঙ্ক। এসআই পদ্ধতিতে স্বাভাবিক তাপমাত্রায় ও চাপে আর এর মান কত, এসআই পদ্ধতিতে, তাহলে আমরা যখন এসআই পদ্ধতিতে দেখব, দেখো লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার যদি আমরা দেখি সেটা হবে পয়েন্ট, মানে 0.082 এই ধরনের একটা আসবে। আবার তোমার যখন এসআই পদ্ধতিতে তখন হবে কি, এসআই পদ্ধতি হলে 8.34, সামনে যেখানে দেখবো 8.34, পুরোটাই মনে রাখার দরকার নেই, যেমন 0.82 এতটুকু মনে রাখতে পারো, যেমন এতটুকু মনে রাখতে পারো সামান্য সামান্যটুকু করে, যেভাবে মনে রাখতে পারো। নিচের কোন সমীকরণটি সঠিক, এটা হচ্ছে দেখো আমাদের বের করতে হবে, আমরা তো এগুলা মানে যে জঙ্গল আকারে দিয়েছে এটা তো জানি না, আমরা জানি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এতটুকু আমাদের মূল সূত্র জানি পড়ছিলাম, ভি ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ। তাহলে এরা কি দিয়েছে দেখো, এই যে আরেকটা সূত্র দেওয়া আছে, দেখো সূত্রগুলো খেয়াল করবা যে কোন সূত্রটা আমাদেরকে বের করতে হবে, তাহলে এটাতে লাগবে না, আমাদের বের করতে হবে, দেখো আমরা কলমটা নিই, এই যে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা আমরা পড়ছিলাম কি ফিজিক্সে পড়ছিলাম, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন দেখো এই যে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ দিছে এরা, তাহলে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এটা ভুল, তাহলে ভি, এই যে ভি, আচ্ছা প্রথম দুইটা দেখি, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এখানে কিন্তু ভি ম্যাক্স দেয়নি, এক্স ম্যাক্স দিছে, এই জন্য এটা ভুল প্রথমটা। ভি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা কোনো সূত্র না, প্রথম ভুল, দ্বিতীয় ভুল, তারপরে তোমার তৃতীয় ভুল, তার মানে চতুর্থটাই সঠিক। এখন তুমি এটা বের না করলেও তো বুঝতে পারো, আর তুমি যদি বের করো তাহলে তো হয়ে গেল, কিন্তু তুমি দেখো প্রথমটা নয় দ্বিতীয়টা নয় তৃতীয়টা নয়, অবভিয়াসলি তাহলে পরেরটা অ্যান্সার। আমরা তাছাড়া এটা সূত্র তো জানি, এই দেখো ভি ইকুয়াল টু ওমেগা রুট, ও এটা তো আমাদের মুখস্থ সূত্র ভাই, এই যে ভি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার না ওমেগা রুট, আচ্ছা ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তোমরা কারা কারা ফিটিস এই সূত্রটা পড়ছো, এটা ডিরেক্ট একটা হুবহু সূত্র দেওয়া আছে, তোমাদের সূত্রগুলো আগে খেয়াল করবা, যদি দেখো পরিচিত নেই তারপর তোমাদেরকে বুদ্ধিমান করতে হবে যে কোনটা থেকে বের করে দিছে, এটা এইভাবে না দিয়ে তোমার ওমেগাটা দেওয়া দিতে পারতো ওরা। এই যে থার্মোমিটার পার্থক্য মানে হঠাৎ যদি কমে যায় তখন কি হবে বলতেছে, যদি হঠাৎ কমে যায় তখন ঝড় হবে, হঠাৎ কোনো কিছু হয় ঝড় হয় না, সেইভাবে মনে রাখতে পারো যে হঠাৎ ঝড় হয়, যদি আস্তে আস্তে কমে যায় তখন বৃষ্টি হবে, সেটা বলতেছে। ওটা বলে দেয়নি, বলে দিলাম যে বৃষ্টি হবে আস্তে আস্তে কমলে। আর আর দুইটা জিনিস যেহেতু বললাম বলেই দিই, দেখো এই যে
পার্থক্যটা থার্মোমিটারের যদি খুব বেশি হয়, এই যে পার্থক্যটা যদি থার্মোমিটার খুব বেশি হয়, এই দেখো, মানে এইরকম উপরে একটা নিচে একটা এই ধরনের যদি পার্থক্য হয়, খুব বেশি হলে বুঝতে হবে তোমার আবহাওয়া শুষ্ক। আর যদি কম হয়, এইরকম কম হয়, তাহলে কি বুঝবা যে এতটুকু, মানে নিচে আসতেছে, খুব চিকন হয়ে যাচ্ছে, তখন কি বুঝবা মানে পার্থক্য যদি থার্মোমিটারের কম হয় তাহলে সেটা হবে কি মানে তোমার কম হলে হবে আর্দ্র, আর যদি বেশি হয় তাহলে মনে হবে কি শুষ্ক। এতটুকু মনে রাখবা। তারপর বলছে কৌণিক কম্পাঙ্কের একক কি। এখন আমরা এই এককগুলো বের করতে হয়। তা আমরা কৌণিক কম্পাঙ্কের সংকেতটা জানি শুধু, জাস্ট যে ওমেগা, ওমেগা ইকুয়াল টু কি জানি, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা আর। আমরা এখানে অনেকগুলো সূত্র আছে, কোন সূত্র থেকে বের করব কৌণিক কম্পাঙ্ক। দেখো আমাদের যে শত সূত্রটা আছে ওটা জানি না, যে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, এখান থেকে কি বের করা যাবে? আহ, এখানে তো এইটা টুটা হচ্ছে তোমার ধ্রুবক মান, এটাও ধ্রুবক মান, তার মানে টি ইনভার্স ওমেগা ইকুয়াল টু হচ্ছে কি টি ইনভার্স, শুধু এই এতটুকু। এখন টিটা হচ্ছে কি, যে পর্যায়কাল। ও আমাদের তো টিটা হচ্ছে পর্যায়কাল সময়, কিন্তু ওরা তো সময় দেয়নি, মাত্রা চাইছে দেখো। তার মানে টি ইনভার্স যেখানে আছে সেটাই অ্যান্সার, শুধুমাত্র M0 L0 টি ইনভার্স, এই যে বি নাম্বারটা হচ্ছে তোমার অ্যান্সার। বলতেছে পদার্থের পরিমাণের একক কি, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তারপর বলতেছে নিচের কোন রাশিটি মাত্রাবিহীন, এটা হচ্ছে বিকৃতি। বিকৃতির কিন্তু কোনো মাত্রা নেই। আচ্ছা, তোমাদের যদি উপকৃত হয়ে থাকো তাহলে পরবর্তীতে আমি আরো ভিডিও দেবো বাকি অংশটার। ঠিক আছে, আল্লাহ হাফেজ।